রাজধানীতে এক বছরে ৫ শতাধিক আন্দোলন, সড়ক অবরোধে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত অর্থনীতি। গুলশান ১ নম্বর সিগন্যালে সপ্তাহে ২ লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ, তালিকার শীর্ষে ব্যক্তিগত গাড়ি। চাকসুতে প্যানেল ঘোষণায় চমক, শিবিরে হিন্দু ও নারী প্রার্থী, সবাইকে নিয়ে জিততে চায় ছাত্রদল। ইলিশ সংকটে রপ্তানিতে ধীর গতি, বরিশাল থেকে ৪ দিনে ৪৮ মণ ভারতে রপ্তানি, শঙ্কায় ব্যবসায়ীরা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশ যেন আন্দোলনের দেশ, আর আন্দোলনের প্রধান অনুষঙ্গ সড়ক অবরোধ। চাকরি, শিক্ষা, প্রশাসনিক বৈষম্য সহ যে দাবিই থাকুক না কেন, সবার আগে সড়ক অবরোধ করা হয়, যার ভুক্তভোগী হয় সাধারণ মানুষ। শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনীতিও। এই অবস্থায় প্রশ্ন উঠেছে, সড়ক অবরোধ করে আন্দোলনই কি দাবি আদায়ের একমাত্র পথ? দীর্ঘদিন ধরেই রাজধানী যেন পরিণত হয়েছে দাবি আদায়ের নগরীতে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, শুধু ঢাকায় ৬ মাসে অন্তত ১৩৬টি ও ১ বছরে ৫ শতাধিক ছোট বড় বিক্ষোভ হয়েছে। এসব আন্দোলনে আহত হয়েছে অনেকেই। সড়ক অবরোধ করে রাখায় ব্যাহত হয়েছে অফিস আদালতের কার্যক্রম, বন্ধ থেকেছে স্কুল কলেজ, দীর্ঘ যানজটে আটকা পড়েছে অ্যাম্বুলেন্সও। খেটে খাওয়া মানুষের জীবন হয়ে উঠেছে আরও অনিশ্চিত। এই যে ভোগান্তিটা, এটা ড্রাইভার কে নেবে? আন্দোলন করতেছে ঠিক আছে, কিন্তু আমাদের এমন কষ্ট দিয়ে আন্দোলন করাটা কি উচিত? বিশেষজ্ঞরা বলছেন, আন্দোলন গণতান্ত্রিক অধিকার, তবে দাবি আদায়ের জন্য আইনের শাসন প্রতিষ্ঠা, প্রশাসনিক উদ্যোগ আর নীতি সংস্কার আরও কার্যকর সমাধান। মানুষ রাস্তায় গিয়ে দাবি জানাতে চায়, কারণ তারা মনে করে জোর করে নিজের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। এই যে জোর করে নিজের অধিকার প্রতিষ্ঠা করার যে চিন্তাটা, এটা হচ্ছে আইনের শাসনের পরিপন্থী। এখন দেশে যদি আইনের শাসন না থাকে, তাহলে মানুষ জোরের পথেই যাবে। বিশৃঙ্খলা ও ভোগান্তি এড়াতে নাগরিকদেরও সচেতন হওয়া উচিত বলে মনে করেন নগর পরিকল্পনাবিদরা। এছাড়া যে কোনো আন্দোলনের জন্য স্থান নির্ধারিত করার পক্ষেও মত তাদের। নগরে বসবাসের জন্য নাগরিকদেরও একটা সিটিজেন চার্টার থাকা উচিত। তার আচরণ বিধিমালা কেমন হবে, নগরে কিভাবে চলবে, নির্দিষ্ট কিছু জায়গা থাকা দরকার। সেখানে গিয়ে আপনার নাগরিক যে চাহিদা, তার প্রতিবাদ বা আপনার নাগরিক অধিকারের প্রতিবাদ আপনি অবশ্যই করতে পারেন, কিন্তু কাউকে সমস্যায় ফেলে না। আন্দোলনের সবচেয়ে বেশি ভুক্তভোগী সাধারণ মানুষ। ন্যায্য অধিকার আদায়ে আন্দোলনে নামার আগে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। একটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে দেশকে অরাজক পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। রাজধানীর সেগুনবাগিচায় বিএমএ ভবনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডাক্তার জাহিদ বলেন, নির্বাচন যত এগিয়ে আসছে, একটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করে বিশৃঙ্খলা করছে। জনগণের উপর কোনো মত জোর করে চাপিয়ে দেওয়া যাবে না বলেও জানান তিনি। নির্বাচনকে বিলম্বিত করতে এসব আন্দোলন হচ্ছে কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, জনগণের মতকে উপেক্ষা করে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে চাওয়া কর্তৃত্ববাদী আচরণ। সতর্ক করে তিনি বলেন, নির্বাচন বিলম্বিত হলে পতিত স্বৈরাচার ফিরে আসার পথ সুগম হবে। ঐক্যমতের আলোচনা শুরু হয়েছে, চলতেছে, তখন আমরা দেখলাম কেউ কেউ পিআর নিয়ে রাস্তায় নামতেছেন। এর অর্থ এই না যে আপনি এক ধরনের কর্তৃত্ববাদিতা, আপনার মতামত জনগণের নাম বলে জনগণের অনুমতি না নিয়ে চাপিয়ে দিবেন। এটি কোনো অবস্থাতেই গণতান্ত্রিক আচরণ নয়। এবং এটি করে দীর্ঘ ৯ বছর পর আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন। প্রায় ১ দশক পর হতে যাওয়া নতুন সম্মেলনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মাঝে রয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনা। বেলা ১১টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে এই সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্মেলন উপলক্ষে তৈরি করা হচ্ছে সুবিশাল মঞ্চ। শহরের উল্লেখযোগ্য সড়কে কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানিয়ে নির্মাণ করা হয়েছে
শতাধিক তরুণ। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি। বড় রাজনৈতিক দলের সাথে জোট নয়, বরং স্বতন্ত্রভাবে এগোবে এনসিপি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নিম্নকক্ষে নয়, কেবল উচ্চকক্ষে পিআর পদ্ধতি চায় তার দল বলেও জানান তিনি। শুক্রবার রাতে জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় এসব কথা বলেন নাহিদ। বলেন, জুলাই সনদ বাস্তবায়নে অক্টোবরে উপজেলা পর্যায়ে কর্মসূচিতে যাবে এনসিপি। জাতীয় নির্বাচনের জন্য দলের সবাইকে সাংগঠনিক প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, জাতীয় পার্টিসহ অন্যান্য যারা ফ্যাসিবাদের পক্ষ নিয়েছিল তাদের বিরুদ্ধে সোচ্চার থাকবে তার দল। কোনো জোট ভিত্তিক আমরা চিন্তা ভাবনা করছি না যে আমাদের যে বড় রাজনৈতিক দল রয়েছে তাদের সাথে, বরং জাতীয় নাগরিক পার্টি তার স্বতন্ত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আগাবে এবং জনগণকে ঐক্যবদ্ধ করবে। জুলাই সনদের আইনি ভিত্তি, ফ্যাসিবাদের দোসরদের বিচার এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানিয়েছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। শুক্রবার বিকেলে রংপুর টাউন হল মাঠে বিক্ষোভ সমাবেশে তিনি এসব দাবি জানান। দেশের ৭০% ভোটার পিআর পদ্ধতির মাধ্যমে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে নির্বাচন চায় বলেও দাবি করেন তিনি। জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হবে বলে মনে করেন তিনি। আইনি ভিত্তি ছাড়া জুলাই সনদের কোনো ভিত্তি নেই বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। এদিকে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রাম ও বরিশালে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। জুলাই সনদকে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে নির্বাচন করা, পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনের পূর্বে ফ্যাসিবাদের দোষর ঘৃণ্য অপরাধীদের বিচার নিশ্চিত করা। রাজধানী শুধু গুলশান 1 নম্বর সিগন্যালে সপ্তাহে 2 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যানবাহন। এর মধ্যে কেবল রোববারই আইন ভঙ্গের সংখ্যা 40,000-এর বেশি। আইন ভঙ্গের তালিকায় শীর্ষে রয়েছে ব্যক্তিগত গাড়ি। এসব তথ্য উঠে এসেছে ট্রাফিক্স নামে একটি সংস্থার বিশ্লেষণে। ট্রাফিক পুলিশ বলছে, নিয়ম ভঙ্গের এই তথ্য মামলা দায়ের করতে কাজে আসবে। রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলশান 1। এখানে ট্রাফিক আইন ভঙ্গ করা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ট্রাফিক পুলিশের সিগন্যালও মানে না পথচারী কিংবা চালকেরা। কী ধরনের যানবাহন সবচেয়ে বেশি ট্রাফিক আইন ভাঙছে, এতদিন তার কোনো সঠিক তথ্য ছিল না পুলিশের কাছে। ট্রাফিক্স নামে একটি সংস্থা এআই প্রযুক্তি ব্যবহার করে গুলশান 1 সিগন্যালে ট্রাফিক আইন ভঙ্গের তথ্য সংগ্রহ করছে। 10টি ক্যামেরা থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত 48 লাখ বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে বিভিন্ন যান। এর মধ্যে সেপ্টেম্বরের প্রথম 15 দিনে প্রতিদিন গড়ে 12,000 বার আইন ভঙ্গ করেছে ব্যক্তিগত গাড়ি, এরপর 6,000 বার মোটরসাইকেল। তথ্য বলছে, গুলশান 1 নম্বর সিগন্যালে সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার সবচেয়ে বেশি 40,000 বার আইন ভঙ্গ হয়। সবচেয়ে কম বুধবার এবং বৃহস্পতিবার হয় 15,000 বার। এর মধ্যে 64 ভাগই সিগন্যাল মানে না, আর 15 ভাগ উল্টো পথে চলাচল করে। বিশৃঙ্খলাকে সুশৃঙ্খলা অবস্থায় আনার জন্য এনফোর্সমেন্টের কোনো বিকল্প নেই, কিন্তু এনফোর্সমেন্টের ক্ষেত্রে আমাদের মূল যেটা সমস্যা হয় যে ডেটার অভাব। তো আমরা এখানে ট্রাফিক্সের CITMS এর মাধ্যমে এই প্রত্যেকটা রুলস ভায়োলেশনের কংক্রিট ভিডিও এবং ছবি সহ ইমেজ রাখছি, যার মাধ্যমে ট্রাফিক এনফোর্সমেন্ট অথরিটি খুব সহজেই এভিডেন্স সহকারে তাদের বিরুদ্ধে কার্যকরী আইনি পদক্ষেপ নিতে পারে। ট্রাফিক্সের সঙ্গে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা বলছে, নিয়ম ভঙ্গের কারণে মামলা দায়েরে কাজে আসবে এ প্রকল্প। সিগন্যাল লাইটে চলাচল করছে, তো এখানে সিগন্যাল ভায়োলেশনও হচ্ছে, স্পেশালি মোটরসাইকেলগুলো সিগন্যাল ভায়োলেশন বেশি করছে। তো আমরা সিগন্যালে যখন রেড জ্বলছে তখন নিশ্চয়ই থেমে যাওয়ার কথা, তো না থেমেও সর্বোচ্চ চেষ্টা করে চলে যাওয়ার জন্য, যতক্ষণ না কোনো পুলিশ সদস্য ওনাকে আটকাচ্ছেন। সুতরাং বলা যায় যে সিগন্যালেও চালাচ্ছি, ম্যানুয়ালিও চলছে। তো যদি মানুষ, সম্মানিত নগরবাসী বেশি করে সিগন্যাল মেনে চলেন, সেক্ষেত্রে আমাদের কষ্ট লাঘব হবে। ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অবসরে যাওয়া ও ছুটিতে থাকা শিক্ষকদের নামে পরিদর্শকের ভাতার টাকা তুলেছেন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষকেরা। এক্ষেত্রে ব্যবহার করছেন ভুয়া নাম ঠিকানা। সম্প্রতি নির্বাচন কমিশনের নিয়োগ পরীক্ষার পরিদর্শকের ভাতা তোলায় ভুয়া নাম ঠিকানা ব্যবহারের প্রমাণ মিলেছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে। এবছর ৮ আগস্ট নির্বাচন কমিশনের নিয়োগের জন্য এমসিকিউ পরীক্ষা হয় রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে। 2520 জন শিক্ষার্থীর বিপরীতে 35টি কক্ষে পরীক্ষা পরিচালনার জন্য প্রায় 1,80,000 টাকা দেয় নির্বাচন কমিশন। পরীক্ষার 1 ঘন্টা ডিউটির জন্য প্রতিজন 1500 টাকা করে নেন শিক্ষকেরা। কিন্তু বরাদ্দের টাকা বেঁচে যাওয়ায় ভুয়া তালিকা দেয় সিদ্ধেশ্বরী কলেজের পরীক্ষা কমিটি। যে তালিকায় ছিল অবসরে যাওয়া, আমেরিকায় থাকা এবং মাতৃত্বকালীন ছুটিতে থাকা শিক্ষকদের নাম। এর বাইরেও কিছু ভুয়া নাম জমা দেয় কমিটি। সিদ্ধেশ্বরী কলেজের জমা দেওয়ার তালিকায় আছেন অবসরে যাওয়া ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক নাতাশা সরকার, প্রাণীবিজ্ঞানের সাবিনা মিতা সহ অন্তত 5 জনের নাম। বিদেশে থাকা সামন্তী মৃধা সহ 2 জনের নাম আছে এই তালিকায়। আর ডিউটি না করে তালিকায় নাম উঠেছে ইংরেজি বিভাগের ফাতেমা আমিন ও বাংলার ফেরদৌস ভূঁইয়া সহ অন্তত 6 জনের। এছাড়া 7 জন শিক্ষকের ভুয়া নাম দিয়ে টাকা উঠিয়েছে কলেজ কর্তৃপক্ষ। ভৌতিক নাম দিয়ে বা বাইরে কারো নাম দিয়ে বা রিটায়ার করছে তাদের নাম দিয়ে লিস্টটা করতে হয়, এইটা আমরা বুঝি না আগে। নাজিয়া হোসেন তিথি, শি ইজ ইন ইউএসএ নাও, আর সমাপ্তি মৃধা ইজ ইন অস্ট্রেলিয়া। ইংলিশে 3 জন ম্যাডাম ওদিন ওনারা ডিউটি করেন না, ওনাদের নামও বিল করা হয়েছে। ইভেন আমাদের বাংলা টিচার ফেরদৌস, এই যে গেঞ্জি পরা, টি শার্ট পরা, ওনার নামও বিল করা, উনি ডিউটি করেন না। নিয়োগ পরীক্ষায় 8 থেকে 10,000 টাকা নিয়েছে কমিটির সদস্যরা। অধ্যক্ষ বলছেন, প্রাপ্ত টাকা সমন্বয় করতে এমন তালিকা সবসময় দিয়ে থাকেন। নির্বাচন কমিশনের সাথে আমার যেভাবে কথা হয়েছে আমরা সেভাবে কাজ করেছি। কমিটির পরীক্ষা যত নিয়োগ পরীক্ষার এই একইভাবে ওনারা এই টাকাগুলো অতীতে পাইছে এবং একইভাবে নিছে এবং আমরা সমস্ত শিক্ষক একইভাবে পাইছি। নির্বাচন কমিশন বলছে, পরীক্ষার নামে আর্থিক অনিয়মের দায় কলেজ কর্তৃপক্ষকেই নিতে হবে। আমাদের বলেনি, আমি বললাম আমাদের বলেনি, আপনি বলেন যে নির্বাচন কমিশনের সচিব বলেছে তারা জানে না এবং আপনারা মিথ্যা কথা বলেছেন। এই বিষয়ে কথা বলতে গেলে বিবাদে জড়ান কলেজটির শিক্ষকরা। এক পর্যায়ে হাতাহাতিতে জড়ান সিনিয়র শিক্ষকরা। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাকসু নির্বাচনে প্যানেল ঘোষণায় চমক দিতে চেয়েছে সবগুলো সংগঠন। রাজনৈতিক মতাদর্শে অটল থেকে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে প্যানেলে প্রার্থী বাছাইয়ের কথা বলছে সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বীদের মোকাবেলায় কোথাও জোট, আবার কোথাও কৌশলগত সমীকরণে এসেছে চমকপ্রদ প্রার্থীর নাম। আর এসব বৈচিত্র্যই নির্বাচনী লড়াইয়ে যোগ করেছে নতুন মাত্রা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে বাকছাস ছাড়া প্রায় সব ছাত্র সংগঠন। এসব সংগঠনে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দলীয় মতাদর্শকে সমুন্নত রেখে প্রার্থী বাছাই করা হয়েছে বলছে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো। ভোটের মাঠে প্রতিপক্ষকে ঘায়েল করতে জোট বেঁধে বিভিন্ন দলের প্রার্থীরাও এক হয়েছে। এসব প্যানেলে স্থান পেয়েছে কৌশল, ভোট যুদ্ধের নানান হিসাব নিকাশ। ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে কার্যনির্বাহী সদস্য পদে লড়ছেন হিন্দু ধর্মাবলম্বী আকাশ দাস। দৃষ্টি প্রতিবন্ধী এই প্রার্থী জানিয়েছেন, ধর্মের পরিচয়কে পাশ কাটিয়ে সততার প্রশ্নেই জোট বেঁধেছেন তিনি। ইসলামী ছাত্র শিবির নামটা থাকা এটা আসলে কোনো বিষয় না, আমরা আসলে সবাইকে নিয়ে থাকতে চাই এবং আমরা যেহেতু মানুষ, আমি চাইবো যে আমাদের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির অবশ্যই থাকুক। ছাত্রদল জানিয়েছে, তাদের প্যানেলও সাজানো হয়েছে সব পর্যায়ের শিক্ষার্থীকে অন্তর্ভুক্তির মাধ্যমে। সবাইকে নিয়েই ভোটে জিতে অংশগ্রহণমূলক চাকসু গড়তে চায় তারা। আমরা আশা করতেছি এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের ঘোষিত যে প্যানেল, এই প্যানেল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 28,000 শিক্ষার্থীর প্রতিনিধিত্ব করতে পারবে ইনশাআল্লাহ। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গা, বম, ক্ষুদ্র নিগোষ্ঠী, উল্লেখযোগ্য সংখ্যক নারী এবং ভিন্ন ভিন্ন ধর্মের শিক্ষার্থীদের নিয়ে চমক দেখিয়েছে প্রগতিশীল শিক্ষার্থীদের জোট বৈচিত্র্যের ঐক্য। নামের মতোই ভোটের মাঠে সবার অংশগ্রহণ নিশ্চিত করতে চায় এই প্যানেল। বিভিন্ন সংস্কৃতির, বিভিন্ন বর্ণের মানুষ যদি আমরা এক হয়ে যদি আমরা লড়াই যদি করতে পারি, তাহলে হচ্ছে আমরা আগামী দিনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা হচ্ছে আমরা অন্তর্ভুক্তিমূলক ব্যবস্থা হচ্ছে আমরা করতে পারব। এদিকে শুরুতে ভোট না করার সিদ্ধান্ত জানালেও শেষ পর্যায়ে এসে প্যানেল গড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ
গণতান্ত্রিক ছাত্র সংসদ। রোববারের মধ্যে তাদের প্যানেল ঘোষণা আসবে বলে জানিয়েছেন নেতারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী নাইম হোসেন। এই পদে 18 প্রার্থী থাকলেও নাইমের প্রার্থিতা বিশেষভাবে নজর কেড়েছে সাধারণ শিক্ষার্থীদের। নাইম বলছেন, দৃষ্টিশক্তি নয়, মনের আলো দিয়েই কাজ করবেন প্রতিবন্ধী সহ সাধারণ শিক্ষার্থীদের জন্য। নাইম হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের 2021-22 শিক্ষাবর্ষের ছাত্র। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত আছেন। শারীরিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরিবেশ ও সমাজ কল্যাণ সহ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। নাইম বলেন, জন্ম থেকেই তার চোখের আলো নিভে গেলেও পরিবর্তন করতে চান সবার দৃষ্টিভঙ্গির। ডিসেবলদের ভোকাল হিসাবে আমার আসলে বিশ্ববিদ্যালয়ে আগ থেকে কথা বলে আসছি। যখন ইলেকশনের সুযোগ পেলাম, ইলেকশন হবে জানলাম, তখন ভাবলাম যে এটা তো বোধহয় সেই জায়গায় যেটা আমি খুঁজতেছি, মানুষের জন্য কথা বলা, মানুষের জন্য কাজ করা। সহানুভূতি নয়, সুযোগ পেলে প্রতিবন্ধীদের জন্য কাজ করতে চান। ক্যাম্পাস থেকে দূর করতে চান সব ধরনের বৈষম্য। ইলেক্টেড হই বা না হয়, ইনশাল্লাহ আমি যে ইলেক্টেড হয় আমার এই পোস্টে আমি তার সাথে কাজ করব। বিশ্ববিদ্যালয়ে যাতে একটা সুন্দর আধুনিক একটা ডিসেবল ফ্রেন্ডলি লাইব্রেরি হয়, অ্যান্ড প্রত্যেকটা হল, বিল্ডিং এবং প্রশাসনিক বিল্ডিং আমি ডিসেবল স্টুডেন্টদের জন্য একটা র্যামের ব্যবস্থা করতে চাই। নাইমের এমন সাহসী পদক্ষেপে খুশি সহপাঠীরা। নির্বাচনী প্রচার প্রচারণায় সহায়তা করার পাশাপাশি তার জয়ের ব্যাপারে আশাবাদী তারাও। আমরা হলে ডোর টু ডোর যাচ্ছি, তারাও আমাদেরকে খুবই উৎসাহিত করছে এবং এখানে যে নাইম এগিয়ে আসছে আমাদের সবার জন্য কাজ করার জন্য, এটা ওর সাহসিকতার একটা পরিচয়। এই রাকসুতে তার যে পদ আছে, এই পদে যদি আমরা নির্বাচন করি, আশা করি সে আমাদের জন্য ভালো কিছু বয়ে আনবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 23 পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 306 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। ইলিশ সংকটের কারণে বরিশাল থেকে চাহিদা মতো ভারতে রপ্তানি করা যাচ্ছে না। 4 দিনে 48 মণ ইলিশ রপ্তানি হয়েছে পোর্ট রোড মৎস্য আড়ত থেকে, যা গত বছর একই সময়ের চেয়ে প্রায় 12 মণ কম। এতে রপ্তানি নিয়ে শঙ্কায় ব্যবসায়ীরা। এই বছর দুর্গাপূজায় ভারতে 1200 টন ইলিশ রপ্তানি করছে সরকার। 16 সেপ্টেম্বর থেকে 19 দিনে বরিশালের 4টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছে। কিন্তু আড়তে ইলিশ কম আসায় শঙ্কায় ব্যবসায়ীরা। তারা জানান, গত বছরে রপ্তানি শুরুর 4 দিনে বরিশাল থেকে ভারতে ইলিশ যায় 60 মণ, কিন্তু এবার 4 দিনে রপ্তানি হয়েছে 48 মণ ইলিশ। টোটালি তো কোনো মাছ নেই, আর টোকাই টোকাই মাছই করতে হয়। তাতে যে 90 টনের যে অর্ডার, তাতে যে কি মানে 90 টনের যে অর্ডার, তাতে কোনো রকম ফিল আপ করা সম্ভব না। আড়তদাররা বলছেন, গত বছর থেকে পোর্ট রোড মৎস্য আড়তে ইলিশ আসা কমে গেছে কয়েক গুণ। বড় ইলিশও তেমন আসছে না। আগে মনে করেন এই গাড়টা না হলে এলসিএলি মনে করেন অন্তত 500-700-1000 মণ মাছ আইতে, এখন ধরেন 100 মণ মাছও নাই টোটালি। আপনি 100 মণ মাছ জোগাড় করতে লাগবে 3 দিন। তাহলে মাছটাকে 3 দিন কেরাই করি হারবার দেওয়া লাগবে। মৎস্য আড়তদার মালিক সমিতি বলছে, গত বছর বরিশাল থেকে 24 টন ইলিশ রপ্তানি হয় ভারতে, কিন্তু এবার বেশি দামেও মিলছে না। মাছও কম, মাছের খুব দাম। এখন এই জায়গা আমরা গেলবার যে মাছের টার্গেটটা দিতে পারছি, এবছর আমার মনে হয় না যে বরিশাল মাছঘাট থেকে এই এলসিডি এই টার্গেটে সরকারকে দিতে পারবে কি। বরিশালের মোকামে 900 গ্রামের ইলিশ মণ প্রতি 80,000, 500 গ্রাম 64,000, 1 কেজির ইলিশ 92,000, 1200 গ্রামের ইলিশ 97,000 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফরিদপুরে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন অন্তঃসত্ত্বা মা। শুক্রবার রাতে সদরপুর উপজেলার পূর্বকান্দি গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রমজান মুন্সির স্ত্রী সুমাইয়া আক্তার ও শিশু হুজাইফা। স্থানীয়রা জানায়, বাড়ির পাশে ঘাস কাটছিলেন শ্বশুর মোতালেব মুন্সি। হঠাৎ স্বজনদের চিৎকার শুনে বাড়িতে আসেন। এ সময় ঘরের মধ্যেই কম্বলে পেঁচানো অবস্থায় শিশু হুজাইফার মরদেহ দেখতে পান। পরে পাশের ঘর থেকে মাকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। সেখান থেকে ফরিদপুর মেডিকেলে নিলে চিকিৎসক সুমাইয়া আক্তারকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটতে পারে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিদেশি পিস্তল, বুলেট, মুখোশসহ মুশফিক উদ্দিন টগর নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব ৩। তার বিরুদ্ধে অস্ত্র ব্যবসার অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এই টগর বুয়েট শিক্ষার্থী সাবেকুন নাহার সনি হত্যায় জড়িত থাকার দায়ে জেল খেটেছেন। 2002 সালের 8 জুন দরপত্র নিয়ে বুয়েট ক্যাম্পাসে দুই গ্রুপের সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান বুয়েটের কেমি প্রকৌশল বিভাগের শিক্ষার্থী সাকেবুন নাহার সনি। এই ঘটনায় 2002 সালে গ্রেপ্তার হন মুশফিক উদ্দিন টগর। সাজা শেষে 2020 সালে মুক্তি পেয়ে আবার অপরাধে জড়িয়ে পড়েন তিনি। বৃহস্পতিবার রাজধানীর আজিমপুর থেকে র্যাব গ্রেপ্তার করে টগরকে। রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর এলাকায় অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুশফিক উদ্দিন, পিতা মোহাম্মদ শফিউদ্দিন, থানা মোহাম্মদপুর, জেলা মাগুরাকে র্যাব 3 কর্তৃক গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি রিভলভার ও 165টি গুলি উদ্ধার করা হয়। র্যাব আরও জানায় মুশফিক উদ্দিন টগরের অস্ত্র ব্যবসার বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। সীমান্তবর্তী এলাকা হতে তিনি বিভিন্ন সময় অবৈধভাবে অস্ত্র ঢাকায় নিয়ে আসেন এবং বিভিন্ন মানুষকে তা সরবরাহ করে থাকেন। বিষয়টা আমরা বিবেচনা করে যেটা বুঝতে পারছি, তার কাছে আরও অস্ত্রর সন্ধান থাকতে পারে এবং এটি বিস্তারিত তদন্তের অবকাশ রয়েছে। মুখোশ পরে নিজেকে আড়ালে রেখে তিনি অস্ত্র কেনা বেচা করতেন বলে জানিয়েছে র্যাব। তার বিরুদ্ধে একটি মাদক মামলাও রয়েছে। স্পষ্ট করে আমাদেরকে এখনো। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরে ঝিনাইগাতির 345 হেক্টর আমন ধানের আবাদ সম্পূর্ণভাবে ও আংশিকভাবে 545 হেক্টর আমন ধানের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। আলোচনাতে শেরপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেরাজ উদ্দিন। মেরাজ, আমন ধানের আবাদ তো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এ বিষয়ে কৃষকরা কি বলছেন? কৃষি বিভাগ থেকে তারা কোনো পরামর্শ কি পেয়েছেন? হ্যাঁ, আপনি যে কথা বলতেছিলেন, আমাদের শেরপুর জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কিন্তু আসলে বা লোকালয়ে এবং নিম্নাঞ্চলে পানি প্রবেশ করার ফলে এখানকার যে রূপা আমন, এই রূপা আমন কিন্তু 2000 হেক্টর জমির রূপা আমন তলিয়ে যায়। কিন্তু গত 48 ঘন্টায় 2 দিনে কিন্তু বৃষ্টিপাত না হওয়ার কারণে পানি কমে যায় এবং অনেকটা সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি লাভ করে। এতে করে কিছু এলাকা আমন ধানের আবাদ ইতিমধ্যে কিন্তু জেগে উঠেছে। পাশাপাশি আমরা কৃষি বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখন পর্যন্ত 345 হেক্টর আমন ধানের আবাদ সম্পূর্ণ নিমজ্জিত এবং 545 হেক্টর জমির আবাদ আংশিক নিমজ্জিত রয়েছে। পাশাপাশি আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে গত বছরও তারা কিন্তু আসলে এই এলাকার কৃষকরা সম্পূর্ণভাবে এই আমন মৌসুমে কিন্তু পানি ওঠা এবং তাদের সম্পূর্ণ ফসল ধ্বংস হয়ে যায় এবং নষ্ট হয়ে যায়। পাশাপাশি এবছরও কিন্তু একই সময় এই এলাকায় আবারও বন্যা দেখা দিয়েছে এবং দেখা দেওয়ার কারণে কিন্তু আসলে মূলত এই জায়গায় আমন ফসলের ক্ষতিটাই বিশেষ করে বেশি হয়েছে এবং কৃষকরা যেটা জানিয়েছেন যে তারা এই মুহূর্তে আসলে খুবই ক্ষতিগ্রস্ত। পাশাপাশি তারা যে বিষয়টা জানিয়েছেন যে আমাদের কৃষি কর্মকর্তারা জানিয়েছেন যে সকল আমন ধান পানির নিচে তলিয়ে গিয়েছিল এবং জেগেছে, সেই সকল আমন খেতে ইতিমধ্যে কৃষকদেরকে পানি ছিটানোর জন্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি যে সকল এলাকায় ইতিমধ্যেই আমন ধানের আবাদ নষ্ট হয়ে যাচ্ছে, এখানে বলন পদ্ধতি আছে আমাদের এই শেরপুর জেলা অঞ্চলে, যে বলন পদ্ধতি আমন ধানের চারার এই বলন পদ্ধতি চারা সংগ্রহ করে সেই সকল এলাকায় আমন ধান রোপণের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কৃষি কর্মকর্তারা আমাদেরকে যেটা জানিয়েছেন যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে পুনর্বাসন করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন যে এই এলাকায় তারা ক্ষয়ক্ষতি নিরূপণের চেষ্টা করছেন এবং যারা ক্ষতিগ্রস্ত তাদেরকে পুনর্বাসন করা হবে বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কৃষকরা যেটা আমাদেরকে জানিয়েছেন, পুনর্বাসন নয়, এই যে বন্যা, এই বন্যাটার সৃষ্টি হয় মহারশী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রতি বছরই এই বন্যার সৃষ্টি হয় এবং কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। চলতি মৌসুমেও কিন্তু কৃষকরা আসলে বড় আশা বেঁধে, বুক ভরা আশা বেঁধে কিন্তু তারা এই আমনের ফসল করেছেন এবং গত বছরের যে ক্ষয়ক্ষতিটা হয়েছিল এবং সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন।
কিন্তু এবছরও তারা দায় দেনা করে ঋণ দফা করে কিন্তু আসলে এখানে ফসল উৎপাদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় তাদের ফসল পানির নিচে তলিয়ে যাওয়ায় এবং ক্ষতিগ্রস্ত হয় তারা আসলে দিশাহারা হয়ে পড়েছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা আসলে এইভাবে আর কতদিন ক্ষতি বা তাদেরকে পুষতে হবে এবং এই ব্যাপারটা আমাদেরকে যে তারা কতদিন আর ক্ষতিগ্রস্ত হবে এই ব্যাপারটা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ক্ষতি থেকে বাঁচার জন্য স্থায়ী একটা সমাধান চান বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি কর্মকর্তারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে এখানকার যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটা তারা কিভাবে স্থায়ীভাবে করা যায় এই জন্য তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। শেরপুর থেকে জানাচ্ছেন সহকর্মী মিরাজউদ্দিন। 7 বছর পরও চতুর্থ প্রজন্মের নেটওয়ার্ক 4G কভারেজ পাওয়া যাচ্ছে না দেশের বেশ কিছু গ্রাম এলাকায়। বিটিআরসি নিরীক্ষায় দেখা গেছে গ্রামের 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। এছাড়া বাংলালিংক 49, রবিতে 41 ও টেলিটকের 77% এলাকায় নেই 4G। একই খরচে ইন্টারনেট প্যাকেজ কিনলেও বৈষম্যের শিকার গ্রামের গ্রাহকরা। এজন্য অপারেটরগুলোর সীমাবদ্ধতাকে দুষছেন আইসিটি বিশ্লেষকেরা। রাজধানীতে মোবাইল ইন্টারনেটের গতি নিয়ে কিছু গ্রাহকের অভিযোগের শেষ নেই। এমন অবস্থায় দেশের বেশিরভাগ গ্রাম অঞ্চলের নেটওয়ার্ক নিয়েও গ্রাহকদের পড়তে হচ্ছে ভোগান্তিতে। একই খরচে ইন্টারনেট প্যাকেজ নিলেও শহরের তুলনায় গ্রামে মিলছে না কাঙ্ক্ষিত সেবা। চলতি বছরের জুলাইয়ে টাঙ্গাইল, বগুড়া ও গাইবান্ধা সহ কয়েকটি জেলায় 574 কিলোমিটার এলাকায় সরেজমিনে নিরীক্ষা চালায় বিটিআরসি। এসব স্থানের প্রায় 58% এলাকায় 4G কভারেজ মেলেনি গ্রামীণ ফোনের। বাংলালিংক, রবি ও টেলিটকের ক্ষেত্রে যা 49, 41 ও 77%। আমার করে এই যে সিমের নেটওয়ার্ক দিয়ে কোনো কাম হয় না, ডাইরেক্ট ওয়াইফাই ইউজ করতে হয়। ঠিক মতো কথাই বলতে পারি না, আমাদের বাইরে যেয়ে কন্ট্যাক্ট করতে হয়। ইউটিউব, ফেসবুক এগুলো চালানো যায় না। যে পরিমাণ চাহিদা টাওয়ার তৈরি করার কথা ওভারঅল গ্রাহকদেরকে সার্ভিস দেওয়ার জন্য, সেই পরিমাণ টাওয়ার আমরা টাওয়ার কোম্পানিগুলোর থেকে পাচ্ছি না। এবং এখানে আমরা দেখেছি যে একটা কোম্পানির কাছে 800 টাওয়ার আছে, বাট তারা আর কোনো ইনভেস্ট করছে না। আরেকটা টাওয়ার কোম্পানির কাছে দেখেছি তারা ইনভেস্টমেন্টটা খুব স্লো। অপারেটরদের অবকাঠামো উন্নয়ন না করা হলে গ্রাহকদের পর্যাপ্ত সেবা দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন আইসিটি বিশ্লেষকরা। 4G ক্ষেত্রে মোবাইল অপারেটররা সেটা করতে ব্যর্থ হয়েছে, কোনো সন্দেহ নেই। এই সেবাটা চালু করার জন্য যে প্রযুক্তিগত যে পরিবর্তনগুলো আনা দরকার, অপারেটরদের মর্যাদা দেওয়া হচ্ছে সেটা খুব দ্রুত করার। শুধু উদ্বোধনটা বড় বিষয় নয়, মূল বিষয় হচ্ছে যে এই সেবাটা দেশের সব জায়গা থেকে সব মানুষ পাচ্ছেন কিনা। বিটিআরসি বলছে এই সমস্যার সমাধানে অপারেটরদের নির্দেশ দেওয়া হয়েছে। দেশে বর্তমানে মোবাইল ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 11,76,00,000। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হিন্দুদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। মণ্ডপগুলোতে বিরামহীন চলছে প্রতিমা তৈরি ও সাজসজ্জার কাজ। উৎসব নির্বিঘ্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি মণ্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা। দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির চূড়ান্ত কাজ। রং তুলির আঁচড়ে সাজানো হচ্ছে প্রতিমাকে। দিনরাত এক করেই পুরোদমে প্রতিমা তৈরিতে ব্যস্ত নাটোরের প্রতিমা শিল্পীরা। 365টি মণ্ডপে প্রতিমা বানানোর পাশাপাশি চলছে তোরণ নির্মাণ ও সাজসজ্জার কাজ। এই বছর আমাদের প্রতিমার সর্বোচ্চ মূল্য আছে 2.25 লক্ষ টাকা এবং সর্বনিম্ন আছে 40,000 টাকা। কোনো ধরনের বিশৃঙ্খলা কখনোই ঘটেনি। এবারও আমরা উপজেলার সঙ্গে আলাপ করে দেখেছি যে কোনো মন্দির কমিটি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে না। মণ্ডপে মন্দিরে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি নিরাপত্তায় থাকবে বিশেষ ব্যবস্থা। আমাদের মনিটরিংয়ের জন্য সিসি ক্যামেরা যাতে স্থাপিত হয় সে ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশকে তাদের নিরাপত্তা এনশিওর করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আর্মির টিম টহলে থাকবে এবং আনসারের টিমও সেখানে থাকবে। চাঁপাইনবাবগঞ্জে 107টি মণ্ডপে চলছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। এখন পর্যন্ত ভগবানের কৃপায় কোনো সমস্যা নেই আমাদের, আশা করি সামনেও হবে না। দুর্গাপূজা শান্তিপূর্ণ করতেই সর্বোচ্চ প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে পুলিশ। থানার অধীনে যে কয়টি মণ্ডপ আছে, সংশ্লিষ্ট অফিসার ইনচার্জ এবং অন্যান্য পুলিশ সদস্য যারা আছে তারা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যাতে তারা সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারেন। রোববার মহালয়ার মধ্য দিয়ে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।